সবাইকে স্বাগত আরেকটি নতুন লাইভ ক্লাসে। আমরা এই সপ্তাহে অলরেডি একটি লাইভ ক্লাস করেছি। আমি কথা দিয়েছিলাম যে এই সপ্তাহে দুটো লাইভ ক্লাস থাকবে, তার মধ্যে একটা লাইভ ক্লাস আমরা করে নিয়েছি, আর এটা সেকেন্ড লাইভ ক্লাস সম্ভবত এই সপ্তাহের। তো আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টার শুরু করেছিলাম বেশ গত মাসে আর কি। এই মাসে প্রথম দিকে বায়ুমণ্ডলের চ্যাপ্টার পড়ছিলাম, কিন্তু মিডিলে আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা ছেড়ে, যেহেতু তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট সামনে, তো সেই হিসাবে গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার ছিল। একটি ছিল ভারতের জলবায়ু, আর একটি ছিল ভারতের নদ নদী। তো এই দুটি অংশ আমি কভার আপ করে দিয়েছি যাতে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টে কিছুটা সুবিধা হয়। তো আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টার পড়তে গিয়ে আয়ন বায়ুর আগে পর্যন্ত আমরা অংশ শেষ করে ফেলেছিলাম, তাহলে সেখান থেকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা শুরু করব আয়ন বায়ু থেকে। বেসিক্যালি আয়ন বায়ু হচ্ছে নিয়ত বায়ুরই একটি অংশ। এবার প্রথম দিনই নিয়ত বায়ু কি সেটা বোঝানো যাবে, বোঝানোটা অসম্ভব নয়, কিন্তু আমি আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু এবং এদের সংজ্ঞা, বৈশিষ্ট্য এটা একটু পড়িয়ে দিই, তাহলে নিয়ত বায়ু আমরা এদেরকে কেন বলছি সেটা তোমরা অটোমেটিক জানতে পারবে। তাহলে প্রথম আমরা পড়বো আয়ন বায়ু। একটা জিনিস মনে রাখবে, আয়ন বায়ু কিন্তু নিয়ত বায়ুকে আমরা তিন ভাগে ভাগ করি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। তাহলে আয়ন বায়ু হচ্ছে নিয়ত বায়ুরই একটি অংশ। চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে আয়ন শব্দটির অর্থ হচ্ছে পথ। তাহলে একে আয়ন বায়ু আমরা কেন বলছি, কারণ এটি একটি নির্দিষ্ট পথ থেকে নির্দিষ্ট দিকে, অর্থাৎ একটি নির্দিষ্ট দিক থেকে আরেকটি নির্দিষ্ট দিকে সবসময় সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাই এর নাম হয়েছে পথ। যেহেতু নির্দিষ্ট পথের মতোই নির্দিষ্ট দিকে যায়, তাই। তাহলে সারা বছর ধরে কর্কটীয় মকর উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু। অ্যাকচুয়ালি এখানে সংজ্ঞা আমি বলেছি, আমাকে পুরোটা পড়াতে দাও, পড়াতে গেলে অটোমেটিক তোমরা নিজেরাই সব পারবে। এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমি জাস্ট ক্লাসটা শুরু করব, সংজ্ঞাটা ওই জন্য এখানে রেখেছি। ক্লাসটা শেষ হলে দেখবে সংজ্ঞা তুমি নিজেই বলতে পারছো। চলো আমরা পরের অংশটা দেখি। তাহলে আয়ন বায়ুর অবস্থান কি হবে, দেখো এটা 5 ডিগ্রি নর্থ, এটা 5 ডিগ্রি সাউথ, এটা 0 ডিগ্রি। এই অংশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ পর্যন্ত, এই অংশটার মধ্যে দিয়ে সাধারণত বায়ু প্রবাহ হয় না। কেন হয় না সেটা আমি তোমাদেরকে পরে ব্যাখ্যা করে দেব। বায়ু যেটা প্রবাহিত হয় এর বাইরের অংশ দিয়ে, সেই জন্য আমি 5 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি নর্থ আর সাউথে 5 ডিগ্রি সাউথ থেকে 25 ডিগ্রি সাউথ পর্যন্তের অবস্থান রেখেছি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু ফিক্সড নয়। সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে এটা 25 থেকে 35 পর্যন্ত চলে যেতে পারে, আবার সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে এই দক্ষিণ গোলার্ধে যে আয়ন বায়ু সেটাও কিন্তু 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত চলে আসতে পারে। এবার পুরো ক্লাসটা শেষ হলেই তোমরা তখন বুঝতে পারবে যে আয়ন বায়ুর অবস্থান আমরা এখানে যাই বলি, কিন্তু এই অবস্থানটা ফিক্সড নয়, এটা কখনো পরিবর্তন ঘটে। সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে এটা উত্তর দিকে মুখ করে, আর দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে মুখ করে। তাহলে আপাত দৃষ্টিতে আমি তোমাদের সুবিধা করে দেওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি যে 5 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি নর্থ পর্যন্ত আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি সাউথ থেকে 25 ডিগ্রি সাউথ পর্যন্ত প্রবাহিত হচ্ছে। যেহেতু আমি বললাম যে এই 25 ডিগ্রিটা কিন্তু ফিক্সড নয়, এটা কখনো কখনো 35 পর্যন্ত চলে যেতে পারে। চলো তোমাদের সুবিধার জন্য আমি 35 পর্যন্তই করে দিচ্ছি, তারপর 25টা কি আমি বোঝাবো। তাহলে আগে আমরা সংজ্ঞা কি বলবো সেটা একবার দেখে নিই। যদি আয়ন বায়ু আসে পরীক্ষায় তোমরা কি করে কি পড়বে, কি করে লিখবে সেটা আমি একবার বলে দিই। তোমরা এই ডায়াগ্রামটা লক্ষ্য করো। তাহলে এটার নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এটার নাম কর্কটীয় উচ্চচাপ বলয়। দেখো এটা মকরীয় উচ্চচাপ বলয়, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আমি এর আগে চাপ বলয়গুলো পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে বায়ু কিন্তু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চল দিয়ে, আর বায়ুমণ্ডলের উপরের স্তর দিয়ে প্রবাহিত হয় এর বিপরীতে।
সেটা আস্তে আস্তে তোমরা বুঝবে। আপাতত এইটুকু মনে রাখো, বায়ু ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চল দিয়ে এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই প্রবাহিত হয়। তাহলে একটা জিনিস এখানে দেখো, একটা জিনিস এখানে খেয়াল করো, তাহলে এখানে উচ্চচাপ কোনটা? এটা একটি উচ্চচাপ, এটা একটি উচ্চচাপ, আর এটা নিম্নচাপ। তাহলে উচ্চচাপ থেকে দেখো বায়ুটি নিম্নচাপের দিকেই প্রবাহিত হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা আয়নবায়ুর সংজ্ঞায় কি বলবো? খুব সিম্পল, তোমরা কি বলবে দেখো, বলবে যে বায়ু কর্কট, দেখো এই বায়ুটা কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ, এটা তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তাহলে কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। খেয়াল করো, কর্কট উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে। দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে দেখো, মকরীয় উচ্চচাপ বলয়, এটা মকরীয় উচ্চচাপ বলয়, তাহলে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। তোমাদেরকে এই কথাটি সংজ্ঞায় লিখতে হবে। তাহলে আমরা সংজ্ঞায় কি লিখব, আমি আরেকবার ফ্রেশ করে দিই। তাহলে আমরা সংজ্ঞায় লিখব, যে বায়ু, এটা কর্কট উচ্চচাপ বলয়, তাহলে কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয়, তাকে আমরা বলবো আয়ন বায়ু। এটাই সংজ্ঞা, তুমি এটা বললেই পারফেক্ট। এবার কেউ এটা নিজের মতো করে মডিফাই করে বলতেই পারো, তুমি, আমি যেটা বলবো তোমাকে সেটাই বলতে হবে, বা বইতে যেটা লেখা আছে সেটা বলতে হবে এমন নয়। তোমার কাজ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নিজের মতো লেখা। তাহলে আমি যেমন এখানে বলছি, যে বায়ু কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিত প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলবো। আবার কেউ কিন্তু এটা একটু ঘুরিয়েও বলতে পারো, কেউ বলতে পারো যে বায়ু কর্কট উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে, সেটাও ঠিক। আবার যদি কেউ এটাকে ভেঙে ভেঙে বলো, দেখো আমি আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি, যে বায়ু কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে। তাহলে তুমি যেমনই বলো, মূল বিষয়টি ঠিক থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আয়ন বায়ুর সংজ্ঞা। আশা করছি সংজ্ঞাটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তোমরা আমাকে জানাতে পারো, আমি তখন আরেকবার তোমাদেরকে এটা রিপিট করে দেবো। আমি এবার পরের পয়েন্টে চলে যাচ্ছি। এবার যদি পরীক্ষায় আসে যে আয়ন বায়ুর অবস্থান কি লিখবো, একটা জিনিস মনে রাখবে, এই যে জিওগ্রাফিতে যে ডায়াগ্রামগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু শুধু ডায়াগ্রামের জন্য নয়। তুমি যদি ডায়াগ্রামটা ঠিকঠাকভাবে বইতে হোক যেখানে হোক যদি খেয়াল করো, তাহলে ডায়াগ্রাম থেকে কিন্তু তোমার পড়া হয়ে যাবে। তার জন্য এক্সট্রা কিচ্ছু তোমাকে মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে এবার যদি আমি বলি যে আয়ন বায়ুর অবস্থান কি হবে, দেখো এই ডায়াগ্রামের মধ্যে অবস্থান দেওয়া আছে, তাহলে কি লিখবো, দেখো এর উপরটা তো উত্তর গোলার্ধ, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে উপরটা হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচে দক্ষিণ গোলার্ধ। এবার তাহলে উত্তর গোলার্ধে আয়ন বায়ু কোন জায়গা থেকে কোন পর্যন্ত আছে সেটা হচ্ছে অবস্থান। এখানে লেখা আছে দেখো 5 ডিগ্রি নর্থ থেকে 35 ডিগ্রি নর্থ। এবার কোনো কোনো বইতে 30, কোনো কোনো বইতে 25 থাকে। এবার সেটা কেন থাকে আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝাবো। আপাতত তোমরা এইটাই ধরে রাখো যে উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ আর দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সাউথ। তাহলে হয়ে গেল অবস্থান। তাহলে প্রথম আমরা পড়লাম আয়ন বায়ুর সংজ্ঞা, দ্বিতীয় পড়লাম আয়ন বায়ুর অবস্থান। তাহলে দেখো সংজ্ঞা এবং অবস্থান উভয়ই কিন্তু তোমরা ডায়াগ্রাম থেকে পেয়ে গেছো। এবার আমরা যেটা পড়বো আয়ন বায়ুর দিক, আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। আমি আগেই বলেছি যে ডায়াগ্রামগুলোই মেন, ডায়াগ্রাম থেকে তোমার টোটাল পড়াটা হয়ে যাবে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এবার যদি অনেক সময় হতে পারে দিক নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আসে, যে উত্তর গোলার্ধে বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় আমি তো পড়েছিলাম বা মুখস্থ করেছিলাম, এই মুহূর্তে আমার মনে নেই। যদি এরকম ঘটনা ঘটে যে পরীক্ষায় গিয়ে তোমার মনে পড়ছে না, তাহলে তুমি কি করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা খুব বেশি সময় লাগবে না, এইরকম একটি ডায়াগ্রাম এঁকে নেবে। দেখো এখানে এটা নর্থ, এটা আমি আরেকবার দেখাচ্ছি, এটা নর্থ, এটা দেখো সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ইস্ট, সরি নর্থ ওয়েস্ট, এটা নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট। এবার যদি দিক নিয়ে কোনো রকম তোমার মধ্যে কনফিউশন আসে, তাহলে কি করবে, এই যে অ্যারো, এই অ্যারোটার সঙ্গে এখানে কোন অ্যারোটা মিলছে সেটা মিলিয়ে দেখবে। দেখো এই অ্যারোর সঙ্গে কিন্তু এই অ্যারোটার মিল,
যদি হয় তাহলে উত্তর গোলার্ধের নর্থ ইস্ট থেকে, অ্যারোটা এইভাবে আছে দেখো, তাহলে নর্থ ইস্ট থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? সাউথ ওয়েস্টের দিকে। তাহলে এটাই দিক। তাহলে আয়নবায়ু উত্তর গোলার্ধের নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে প্রবাহিত হয়। তোমরা এই অ্যারোটা মিলিয়ে দেখলেই পারবে। এবার এই অ্যারোটার সঙ্গে দেখো তো কোন অ্যারোটার মিল আছে। আমি যদি বলি এই অ্যারোটার সঙ্গে দেখো এই অ্যারোটার মিল রয়েছে, তাহলে দক্ষিণ গোলার্ধের সাউথ ইস্ট থেকে দেখো নর্থ ইস্টের দিকে আয়নবায়ু প্রবাহিত হয়। তাহলে আমরা সংজ্ঞা পড়ে নিলাম ডায়াগ্রাম থেকে, আমরা অবস্থান পড়ে নিয়েছি ডায়াগ্রাম থেকে, আমরা দিকও কিন্তু ডায়াগ্রাম থেকে পড়ে নিলাম। ডায়াগ্রামটা থাকলে আর যদি একটু ওয়ার্ল্ডের ম্যাপ সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে, তাহলে বায়ু প্রবাহ কোনো অংশই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা 3টি অংশ পড়ে নিয়েছি, আশা করছি 3টি অংশ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আয়নবায়ুর বৈশিষ্ট্য কি কি। তার আগে আমি একটু তোমাদেরকে এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে দিই। একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, তাহলে আমি বললাম আয়নবায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয় নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট। এখানে আমি লিখে দিচ্ছি, ধরো নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট। দক্ষিণ গোলার্ধে কোথায় প্রবাহিত হচ্ছে? সাউথ ওয়েস্ট থেকে, সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট। তাহলে সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট। একটা জিনিস এখানে দেখো, এখানে ইস্ট কমন, এখানে ওয়েস্ট কমন। তাহলে আমরা বলতে পারি আয়নবায়ু ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হয়, ইস্ট থেকে ওয়েস্ট। তাহলে এটা আমরা বলতেই পারি। এইটুকু একটু মনে রাখবে। এবার সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট কেন এলো, এটা ফেডারেলের সূত্র অনুযায়ী হয়, আস্তে আস্তে আমরা সেটা পড়বো। আপাতত এইটুকু মনে রাখো, আমরা অবস্থান লেখার সময় এটাই লিখবো যে নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট, এটাই লিখবো লেখার সময়। কিন্তু এবার আমাদের বৈশিষ্ট্য পড়ার সময় এটা মনে রাখতে হবে যে আয়নবায়ু ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হয়। তাহলে কিন্তু বৈশিষ্ট্য ম্যাক্সিমামটা তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করছি এটা পারবে। চলো আমি বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখাই যে আয়নবায়ুর বৈশিষ্ট্য হলে তোমরা কি করে লিখবে। চলো তাহলে প্রথম যে বৈশিষ্ট্য, আমি প্রথমেই বলেছিলাম, আগে ডায়াগ্রামটাতে তোমাদের দেখালাম, আমি যদি আরেকবার তোমাদেরকে ডায়াগ্রামটা দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আয়নবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত, ফেরেলের সূত্র অনুযায়ী। ফেরেলের সূত্র কি তোমরা জানো? তাহলে আয়নবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এবং দক্ষিণ গোলার্ধে দেখো বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, যে আয়নবায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তখন দেখো সোজাসুজি প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুযায়ী। এবং যখন দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তখন দেখো সোজাসুজি প্রবাহিত হয় না, তার জায়গায় বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এখানে প্রথম বৈশিষ্ট্য, আয়নবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। আচ্ছা, আমরা পরের বৈশিষ্ট্য দেখে নিই। পরের বৈশিষ্ট্য কি হবে? দেখো, গতিবেগ। আয়নবায়ুর গতিবেগ কোথাও বেশি হয়, কোথাও কম হয়। প্রশ্ন হচ্ছে কেন? এবার আমরা যদি ওয়ার্ল্ডের ম্যাপ দেখি, তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। আমরা একটা ওয়ার্ল্ডের ম্যাপ যদি দেখে নিই, এখানে এখানে খেয়াল করো, এই জায়গাটা আমরা মনে করছি নিরক্ষীয় অঞ্চল, এই জায়গাটা নিরক্ষীয় অঞ্চল। যদি এটা নিরক্ষীয় অঞ্চল হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চল এটা মনে করো এই যে 30 ডিগ্রি নর্থ, এটা 30 ডিগ্রি সাউথ। এবার আয়নবায়ু তো এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই অংশের মধ্যে দিয়ে। এবার এই অংশে দেখো স্থলভাগের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম, বিশেষ করে দক্ষিণ গোলার্ধের স্থলভাগের পরিমাণ এখানে কম। উত্তর গোলার্ধের স্থলভাগ কিন্তু বেশ অনেকটা আছে। দেখো, এটা স্থলভাগ, এগুলো স্থলভাগ, এগুলো স্থলভাগ। তাহলে ওয়ার্ল্ড ম্যাপটা যদি আমরা খেয়াল করি, তাহলে এই 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ দক্ষিণ গোলার্ধের স্থলভাগের পরিমাণের থেকে বেশি। যদি উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ বেশি হয়, তাহলে উত্তর গোলার্ধে
এখানে পাহাড় পর্বত, বনভূমি, মানুষের বাসস্থান বেশি হবে। কিন্তু দক্ষিণ গোলার্ধে যেহেতু স্থলভাগের পরিমাণ কম, সেখানে জলভাগের পরিমাণ অনেকটা বেশি। দেখো জলভাগের পরিমাণ অনেকটাই বেশি, ফলে স্থলভাগে যে পরিমাণ যেহেতু কম, তাহলে এখানে পাহাড় পর্বত, স্বাভাবিক উদ্ভিদ, মানুষের বাসস্থান কিন্তু দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধের তুলনায় কম। এবার উত্তর গোলার্ধে যেহেতু পাহাড় পর্বত, বনভূমি, মানুষের বাসস্থান বেশি, তাহলে এখান থেকে যখন আয়নবায়ুটা প্রবাহিত হবে, ওই সমস্ত বস্তুতে আয়নবায়ু বেশি পরিমাণে বাধা পাবে। ফলে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ হয় কম। কিন্তু দক্ষিণ গোলার্ধে যখন প্রবাহিত হবে, যেহেতু স্থলভাগের পরিমাণ কম, তাহলে আয়নবায়ুকে বাধা দেওয়ার মতো যে সমস্ত বস্তু আছে তার পরিমাণও কম। ফলে দক্ষিণ গোলার্ধে যখন আয়নবায়ু প্রবাহিত হবে, দক্ষিণ গোলার্ধে কিন্তু আয়নবায়ুর গতিবেগ হবে বেশি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ কত? উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ যেহেতু কম, আমরা বলবো 16 কিমি গড় গতিবেগ পার আওয়ার। এটা হচ্ছে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ। আর দক্ষিণ গোলার্ধে যেহেতু আয়নবায়ুর গতিবেগ বেশি, তাহলে আমরা এটা বলবো 22 কিমি পার আওয়ার। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হলো। তাহলে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ কম, কেন কম ব্যাখ্যা করবে। দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ বেশি, কেন বেশি সেটা ব্যাখ্যা করবে। শুধু বেশি কম এটা কিন্তু সবাই লিখবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখবে যে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ কম, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ বেশি। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ব্যাখ্যা করবে না যে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগটা কেন কম, দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগটা কেন বেশি। তোমরা কিন্তু সংক্ষেপে হলেও ব্যাখ্যা করে আসবে যে উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ 16 কিমি পার আওয়ার গড় গতিবেগ, এটা কম কারণ উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি। ফলে উত্তর গোলার্ধে যে সমস্ত স্থলভাগের উপর পাহাড় পর্বত, গাছপালা, মানুষের বসতি থাকে, তাতে বাধা পেয়ে আয়নবায়ুর গতিবেগ কমে যায়। ব্যাস এইটুকু ব্যাখ্যা লিখে আসবে। আর দক্ষিণ গোলার্ধে যখন আয়নবায়ু প্রবাহিত হয়, তাহলে দক্ষিণ গোলার্ধের স্থলভাগের পরিমাণ দেখো এখানে উত্তর গোলার্ধের তুলনায় কম, জলভাগের পরিমাণ বেশি। ফলে ম্যাক্সিমাম অংশ জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়। জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে আয়নবায়ুকে বাধা দেওয়ার মতো কিছু থাকে না, ফলে গতিবেগ বেশি হয়। টোটাল গতিবেগ, গড় গতিবেগ 22 কিমি পার আওয়ার। এটা কিন্তু ব্যাখ্যা করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ব্যাখ্যা করে না, কিন্তু তোমরা ব্যাখ্যা করবে। এতে কি হবে, যে এক্সামিনে খাতা দেখবেন ওনার কিন্তু তোমার প্রতি ইমপ্রেশনটা বেটার হবে। নেক্সট যে সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করবে তুমি, সেই উত্তরে কিন্তু নাম্বার পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে সেক্ষেত্রে। চলো আমরা পরের বৈশিষ্ট্য, তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা এটা 3 নম্বর বৈশিষ্ট্য আমরা পড়ে নিয়েছি। পরের বৈশিষ্ট্য হচ্ছে আয়নবায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন বাণিজ্য বায়ু বলে। প্রাচীনকালে পালতোলা জাহাজ এই বায়ু নির্দিষ্ট গতিপথ ধরে বাণিজ্য করতো বলে নামকরণ। প্রশ্ন হচ্ছে তাহলে এই বায়ুর গতিপথ ধরেই কেন জাহাজগুলো বাণিজ্য করতো। তার জন্য আমাকে একটা স্লাইড বা দুটো স্লাইড পিছনে যেতে হবে। দেখো এইখানে আয়নবায়ুর গতিবেগ নির্দিষ্ট, আমি প্রথমেই বলেছিলাম যে আয়নবায়ু একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। তাহলে এই বায়ুটা এই দিক থেকে এই যে নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে, এর দিকটা ফিক্সড। এবার প্রাচীনকালে যে জাহাজগুলো চলতো তাদের তো ইঞ্জিন চালিত নয়, ম্যাক্সিমাম জাহাজ ছিল, ম্যাক্সিমাম কি সব জাহাজই ছিল পালতোলা জাহাজ। এবার পালতোলা জাহাজ কি করতো, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতো। এবার আয়নবায়ু যেহেতু এটা নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, ফলে এই বায়ুর গতিপথ ধরে জাহাজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেত বাণিজ্য করার উদ্দেশ্যে। এই বায়ুর গতিপথ ধরে পাল তোলা জাহাজগুলো একবার এসে পড়লে, পাল তুলে দিলে ওই বায়ু একটা নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে জাহাজটিকে বয়ে নিয়ে যেত, ঠেলে নিয়ে চলে যেত। তার ফলে জাহাজের গতিপথ নির্দিষ্ট রুট ধরেই হতো, তাই কিন্তু এর অপর নাম বাণিজ্য বায়ু। এই বায়ুর গতিপথ ধরে বাণিজ্য করা হতো বলে। এবার তোমরা সবাই জানো যে এই বায়ুর গতিপথ ধরে বাণিজ্য করা হতো, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বাণিজ্য করা হতো, সেটাও 2-4 কথা যদি পারো পরীক্ষা লিখে আসবে, তোমাদের ক্ষেত্রে সুবিধা। আর একটি কথা আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে স্যার এতটা লিখবো কি করে কম সময়ের মধ্যে। আমি তোমাদের ফাইনাল পরীক্ষার আগে কি করে কম সময়ের মধ্যে সংক্ষেপে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার চলো আমরা পরের পয়েন্ট দেখি। আচ্ছা এখানে একটি পয়েন্ট রয়েছে, দেখো যে দক্ষিণ গোলার্ধে বেশি আরামদায়ক। কেন দক্ষিণ গোলার্ধে বেশি আরামদায়ক? কারণ দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ বেশি, সমুদ্র মধ্যে দিয়ে যখন আসে গতিবেগ বেশি থাকার কারণে এখানে তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। ফলে দক্ষিণ গোলার্ধ মানুষের বসবাসের জন্য
বেশি আরামদায়ক। পরের বৈশিষ্ট্য কি দেখো, মহাদেশের পূর্বভাগ এবং পশ্চিম ভাগ, এটাও আমি তোমাদেরকে একটি ম্যাপের সাহায্যেই দেখাই। আচ্ছা, এটা তোমরা আপাতত স্কিপ করো, আমি তোমাদের এটার জন্য ডিটেলস একটু পরেই পড়াচ্ছি, এটা খুব ডিটেলসে পড়াচ্ছি, আপাতত স্কিপ করছি। পরেরটা কি রয়েছে, আচ্ছা, অর্থনীতি আয়নবায়ুকে প্রভাবিত করে। কেন, কি কারণে আয়নবায়ুকে অর্থনীতি প্রভাবিত করে আমরা একবার দেখে নিই। তাহলে দেখো, আমি বৈশিষ্ট্য পড়াতে গিয়ে তোমাদেরকে একটি কথা বলেছিলাম যে তোমরা কিন্তু মনে রাখবে এরপর থেকে যে আয়নবায়ুটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমি সেইটা মনে রেখেই, এটা দেখো 30 ডিগ্রি নর্থ, এটা মনে করলাম 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি সাউথ। তাহলে আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে মনে করলাম এই দিক থেকে এই দিকে দেখো প্রবাহিত হচ্ছে। আমি এক উত্তর গোলার্ধ ওটা দেখাই, তাহলে অটোমেটিক তোমরা দক্ষিণ গোলার্ধও পারবে। এবার এই বায়ুটা যখন পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এটা আমাদের ভারতবর্ষ, এটা অস্ট্রেলিয়া। আমি একটি মহাদেশের উদাহরণ দিলেই তোমরা বাকিগুলো পারবে। তাহলে দেখো, আমি যদি মনে করছি এটা দক্ষিণ আমেরিকা, তাহলে দক্ষিণ আমেরিকার এই আটলান্টিক মহাসাগর পেরিয়ে যখন আয়নবায়ু প্রথম দক্ষিণ আমেরিকায় প্রবেশ করবে, তাহলে দক্ষিণ আমেরিকা দেখো পূর্ব দিকটায় প্রথম প্রবেশ করছে, তারপর আয়নবায়ু যত পশ্চিম দিকে যত এগোবে তত পশ্চিম দিকে যাবে। তাহলে যখনই প্রথম পূর্ব দিকে প্রবেশ করলো, একটা জিনিস খেয়াল করো, পূর্ব দিক থেকে কিন্তু এই আটলান্টিক মহাসাগর থেকে যখন পূর্ব দিকে প্রথম প্রবেশ করছে, আটলান্টিক মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে, এবং সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন প্রথম দিকে আসে, আসার পরে এই পূর্ব দিকে প্রথম বৃষ্টিপাত ঘটায়। ফলে পূর্ব দিকে প্রথম বৃষ্টিপাত ঘটানোর ফলে এই অংশে কিন্তু, আচ্ছা কমেন্ট করছে এটা নেই এবার আমাদের, হ্যাঁ কোনো কোনো স্কুল কিন্তু টেস্টের আগে সিলেবাস শেষ করতে পারবে না বলে অনেকটা সিলেবাস এগিয়ে সেকেন্ড সামেটিভ নিয়ে থাকে, যেমন আমি নিয়ে থাকি, কারণ টেস্টের আগে কম সময় পাওয়া যায়, ফলে এটাকে আমি ইনক্লুড করে দিয়েছি সেকেন্ড সামেটিভে, সেই জন্য আমি পড়িয়ে দিচ্ছি। আচ্ছা চলো আমি একটু পড়িয়ে দিই, তোমার এইবারের সামেটিভে না থাকলে পরে তো কাজে লাগবে, ক্লাসটা করে রাখতে পারো। চলো, তাহলে এবার কি হচ্ছে, পূর্ব দিকে যখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু এসে প্রথম প্রবেশ করছে দক্ষিণ আমেরিকায়, তাহলে পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত ঘটায়। এরপর বৃষ্টিপাত ঘটানোর পর যত পশ্চিম দিকে এগোতে থাকে, বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ তত কমতে থাকে। অফলাইন না, আমি অফলাইন পড়াই না, অফলাইনে টিউশন পড়াই না। এবার তাহলে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, তারপর মধ্যভাগে যখন আসবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, এবং পশ্চিম ভাগে যখন আসবে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাবে। তাহলে আয়নবায়ুর প্রভাবে যে মহাদেশগুলো পড়বে তার পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি, তাহলে আমি এটা যদি মনে করি, তাহলে দেখো এর পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি, মধ্যভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম, আর পশ্চিম ভাগে একেবারেই বৃষ্টিপাত হয় না বললেই চলে, বা হলেও কম। এবার যদি পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে, যে কোনো মহাদেশের যে কোনো জায়গায় যদি পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, তাহলে আমি ধরে নিলাম এই জায়গাটা বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যদি বেশি হয় তাহলে এখানে কৃষিকাজ বেটার হবে, এই অংশে বনভূমি বেশি পরিমাণে জন্মাবে, বিশেষ করে চিরহরিৎ বৃক্ষ, এবং এখানে ইকোনমিক্যাল যে অ্যাক্টিভিটিস সেটা অনেক বেটার হবে এই পূর্ব দিকে। এবার যখন আয়নবায়ুর গতিপথে মহাদেশের মধ্যভাগে চলে আসবে, তাহলে মধ্যভাগে আসার পরে কি হবে, সেই অংশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে গেল, তাহলে সেখানে স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব পড়বে। সেখানে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, তাহলে সেখানে এমন কিছু স্বাভাবিক উদ্ভিদ জন্মাবে যে গাছে সারা বছর পাতা থাকে না। তাহলে আয়নবায়ুর গতিপথে মধ্যভাগে কিন্তু সারা বছর পাতা থাকার, যে সমস্ত উদ্ভিদ জন্মাবে সেখানে সারা বছর পাতা থাকার সম্ভাবনা কম, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তৃণভূমি জন্মাবে। এবার ভাবো, যখন পশ্চিম দিকে চলে এলো, মহাদেশের এই অংশে চলে এলো, তখন কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ আরো কমে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম। তাহলে এখানে তখন কি তৈরি করবে, এখানে তৈরি করবে মরুভূমি। এই জন্য বলা হয় যে আয়নবায়ুর গতিপথে মহাদেশের পূর্ব দিকে
বনভূমি তৈরি হয়, বিশেষ করে চিরহরিত বনভূমি, কারণ বৃষ্টিপাতের পরিমাণ বেশি। মধ্যভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম, ফলে সেখানে তৈরি করছে তৃণভূমি, আর পশ্চিম অংশে এসে তৈরি করছে মরুভূমি। তাহলে এটা তোমরা জানো যে আয়নবায়ুর গতিপথে পূর্ব দিকে তৈরি হয় বনভূমি, মধ্যভাগে তৃণভূমি, পশ্চিম দিকে মরুভূমি। কেন তৈরি হয় সেটার ব্যাখ্যাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেলে, এবং পরীক্ষায় তোমরা কিন্তু এটা লিখবে। পরীক্ষায় দরকার হলে চারটি বৈশিষ্ট্য খুব ভালোভাবে তোমরা লিখবে, তবুও ঠিক আছে। কিন্তু স্যার আমাদের পরশু এক্সাম, সো অন্যগুলো রিভিশন করি, পরে দেখবো। হ্যাঁ অবশ্যই, তোমার এক্সাম যদি পরশু থাকে, তুমি আগে তোমার এই এক্সামের জন্য প্রিপারেশন নাও। গুড নাইট স্যার, ফার্স্ট সামেটিভ 36/40, এর থেকে বেশি নাম্বার চেষ্টা করছি। ভূগোলে তোমরা চেষ্টা করলে 100% নাম্বার পাওয়া যায়, বিশ্বাস করো 100% নাম্বার পাওয়া যায়। গত বছর না, তার আগের বছর আমার স্টুডেন্ট 98 পেয়েছে। ওর সামান্য মিস্টেক করে এসেছিল একটা প্রশ্ন পড়তে গিয়ে, তার জন্য 99 বা 100 হয়নি। যদি একটু চেষ্টা করা যায় 100/100 পাওয়া যায়। তোমরা চেষ্টা করলে পারবে, এবং যেহেতু তোমরা খুব ভালো পড়াশোনা করছো, আমি রেসপন্স পাই তোমাদের, তোমরা অবশ্যই পারবে, আমার এইটুকু বিশ্বাস আছে। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আজকের মতো তোমার জন্য গুড নাইট। তুমি পরে ক্লাসটা দেখবে টাইম করে। চলো এবার আমরা তাহলে বুঝে গেলাম যে আয়নবায়ুর গতিপথে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, মধ্যভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম, পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরো কম, এবং তার ফলে কি কি হয় সেটা আমরা জেনে নিয়েছি, এবং কেন কম সেটাও আমরা জানলাম। এইবার দেখো অর্থনীতি কি বলছে। অর্থনীতির মধ্যে পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ফলে ধান, গম, তুলা, ইক্ষু প্রভৃতি চাষ খুব ভালোভাবে এখানে হয়ে থাকে। আর পশ্চিম ভাগে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, ওকে ওকে অবশ্যই। শোনো 40/40 তুমি পেতেই পারো, আমি বলছি তো জিওগ্রাফিতে পসিবল, জিওগ্রাফিতে এমন কিচ্ছু নয়, জিওগ্রাফিতে নাম্বার তোলাটা এমন কিছু ফ্যাক্ট নয়। কতগুলো টেকনিক্যাল ব্যাপার মনে রাখবে, আমি তোমাদেরকে আস্তে আস্তে সব শেখাবো। এমনকি জিওগ্রাফি খুব বেশি যে লিখতে হয় পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য, কিন্তু এরকম ব্যাপার নয়। কম লিখেও অনেক বেটার নাম্বার পাওয়া যায়, কিন্তু লেখার পদ্ধতি কিছু আছে, এবং তোমরা হয়তো ম্যাক্সিমামটা জানো, তবুও যারা জানো না আমি তাদের জন্য আস্তে আস্তে এই চ্যানেলে নিয়ে আসবো। কোনো সমস্যা নেই, আমি তোমাদের পাশে আছি। তোমরা পরীক্ষা দাও, যা যা অসুবিধা হবে, তোমরা তো অলরেডি স্কুলে পাচ্ছ, টিউশনে পাচ্ছ, তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি তোমাদের হেল্প করব। তোমাদের একদম পরীক্ষার আগে পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি, ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, তুমি প্রিপারেশন নাও, আমি ক্লাসটা কন্টিনিউ করি। তাহলে কি হচ্ছে, যেহেতু আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পূর্বভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে সেখানে এমন কিছু ফসল জন্মাবে যারা বেশি পরিমাণ জলের প্রয়োজন। বেশি জল হলেও সেই সমস্ত ফসল কোনো ক্ষতি হয় না, এবং যাদের চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আমি কোনো টিউশন পড়ি না। আচ্ছা তুমি টিউশন পড়ো না, এটা তোমার জন্য পজিটিভ। আমি কেন পজিটিভ তোমাকে পরে কোনোদিন যখন কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমার ব্যাখ্যা করব। টিউশন পড়ার প্রয়োজন নেই, বিশ্বাস করো জিওগ্রাফিতে টিউশন পড়ার কোনো প্রয়োজন নেই। তোমার টিউশন পড়ার প্রয়োজন নেই। তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমার কাছ থেকে তুমি আমাকে বলবে। আর এতদিন টিউশন পড়োনি, আর নতুন করে জিওগ্রাফিতে টিউশন নেওয়ার প্রয়োজন নেই তোমার। স্কুলে পড়াশোনা করো, আর বাকিটা বাড়িতেই হয়ে যাবে, কোনো টেনশন করো না। এবার পশ্চিমবঙ্গের অর্থনীতি কি হবে। পশ্চিমবঙ্গে আমরা কি পড়েছিলাম, যে আয়নবায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হয় খুবই কম। যদি কম বৃষ্টিপাত হয় তাহলে সেখানে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে মরুভূমি তৈরি হচ্ছে, তাহলে এই মরুভূমির কারণে সেখানে কিন্তু কোনো কৃষিকাজ সাধারণত হবে না। তাহলে অর্থনীতি কি হচ্ছে, পূর্ব দিকের অর্থনীতি অনেক বেটার। হ্যাঁ বাই বাই। আচ্ছা, তাহলে পূর্ব দিকের অর্থনীতি অনেক বেটার হবে আয়নবায়ুর গতিপথে মহাদেশের পূর্ব দিকে, আর পশ্চিম দিকের অর্থনীতি অবস্থা কিন্তু ভালো নয়, কারণ সেখানে বৃষ্টিপাত হয় না। এবার জনজীবনে কি প্রভাব পড়তে পারে, তাহলে আয়নবায়ুর পূর্ব দিকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আয়নবায়ু যেখানে প্রবাহিত হচ্ছে মহাদেশের পূর্ব দিকে, তাহলে সেখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত হচ্ছে,
ফলে সে খাদ্যের প্রাচুর্য ভালো হচ্ছে, জীবনযাত্রা সহজ এবং স্বাচ্ছন্দ্যময় মহাদেশের পূর্ব দিকে আয়নবায়ুর গতিপথে। তাহলে দেখো এই ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা সব জায়গায় পাবে না, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি লাস্টে ক্লিন করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর মহাদেশের পশ্চিম ভাগে কি হচ্ছে, যেহেতু সেখানে চরম উষ্ণতা, বালুকাময় প্রস্তর জলকষ্টের কারণ সেখানে ম্যাক্সিমাম মরুভূমি রয়েছে, তাহলে সেখানে জীবনযাত্রা কিন্তু দুর্বিষহ মানুষের পক্ষে, এবং সেখানে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের অধিকাংশ কিন্তু মরুভূমিতে বসবাস করা আদিম প্রজাতি, আমি যেমন যদি বলি বুশম্যান, তাহলে এই ধরনের মানুষ আদিবাসী যারা তারা বসবাস করে থাকে। কারণ পশ্চিম ভাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয়েছে বৃষ্টিপাতের অভাবে মরুভূমি, আর সেই মরুভূমিতে জীবনযাত্রা কিন্তু পূর্বভাগের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের তুলনায় অনেক কঠিন। ফলে সেখানে মানুষের জীবনযাত্রা যেমন কঠিন, সেখানে মানুষের বসবাসের পরিমাণও অনেক কম। তাহলে এগুলো হচ্ছে আয়নবায়ুর মূল বৈশিষ্ট্য। এবার আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা পয়েন্ট তোমাদেরকে এক্সট্রা ব্যাখ্যা করে দেব, যে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি, পশ্চিম দিকে মরুভূমি কেন হচ্ছে, সেই অংশটা আগে ব্যাখ্যা করি, তাহলে তোমাদের সব আয়নবায়ু অংশটা তোমাদের মানে পুরোটা পড়ানো হয়ে যাবে। চলো এবার আমরা পড়ে নেবো পৃথিবীর বড় বড় মরুভূমিগুলো কেন মহাদেশের পশ্চিম দিকে থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের জানা প্রয়োজন। তাহলে সেটা আমরা দেখে নিই, আয়নবায়ুর গতিপথে কেন তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথম অংশে দেখে এসেছি যে আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে এইভাবে প্রবাহিত হচ্ছে, তার প্রভাবে দেখো মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম, ফলে পশ্চিম দিকে মরুভূমি তৈরি হয়, সেটা তোমরা জেনেই নিয়েছো। আচ্ছা, তুমি প্রশ্ন করছো ইংলিশ ছাড়া কোনো সাবজেক্টে টিউশন নেই, কোনো সমস্যা নেই, আমি আমার সাবজেক্টে কথা দিচ্ছি, তোমার জিওগ্রাফিতে কোনো প্রবলেম হবে না। পরীক্ষার আগে পর্যন্ত যা যা হেল্প দরকার আমি তোমাকে করব, তোমার কোনো সমস্যা হবে না জিওগ্রাফির ক্ষেত্রে। আর টিউশন না পড়ে সেলফ স্টাডিজ সব থেকে বেটার, দরকার নেই। তুমি যদি নিজে পড়াশোনা করতে চাও তোমার নিজের পক্ষেই যথেষ্ট, টিউশন না পড়লেও কোনো অসুবিধা নেই। আমি তো বলছি জিওগ্রাফিতে যা প্রবলেম হবে আমি সলভ করব, তোমার কোনো সমস্যা হবে না। এবার চলো, তাহলে আয়নবায়ুর প্রভাবতে কি কর্কটীয় মকর উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয় দিকে, এগুলো আমি অলরেডি ব্যাখ্যা করেছি বলে তোমাদেরকে বলছি না। এবার আমার মূল বিষয়টা এখান থেকে আমরা পড়বো যে আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে কেন মরুভূমির সৃষ্টি হয়, এটা কিন্তু কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ। এবার আমি একটু বলে দিই, দেখো সমুদ্রের উপর দিয়ে আসার সময় বায়ু প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে, আমি একটু আগে তোমাদেরকে যেটা ব্যাখ্যা করলাম সেটাই একটু আগে, যে আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ফলে পূর্ব দিকে থেকে জলীয় বাষ্প এনে মহাদেশের পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। যখনই পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটানোর পর পশ্চিম দিকে যায় তাতে কিন্তু জলীয় বাষ্প বিশেষ থাকে না, এগুলো আমাদের পড়া হয়ে গেছে বলে আমি যাচ্ছি না। শুষ্ক পশ্চিম উপকূল কেন শুষ্ক হয় সেটাও তোমরা জেনে গেছো, ফলে মহাদেশের পশ্চিম অংশে বিভিন্ন মরুভূমি সৃষ্টি হয়েছে। কোথায় কি মরুভূমি আমরা দেখে নিই, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা আমি আর বলছি না, অলরেডি তোমাদেরকে আমি এটা ব্যাখ্যা করে দিয়েছি। এবার এইটা তোমাদের এখান থেকে মূল পড়ার বিষয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো মহাদেশের পশ্চিম দিকে কিন্তু মরুভূমিগুলো সব তৈরি করেছে আয়নবায়ুর গতিপথে। দেখো এখানে ম্যাক্সিমাম মরুভূমি সব, দেখো সোনেরান মহাদেশের পশ্চিম দিকে, উত্তর আমেরিকার পশ্চিম দিকে, আটাকামা দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে, সাহারা উত্তর পশ্চিম পুরোটা অংশ জুড়ে রয়েছে, কালাহারি দক্ষিণ আমরা আফ্রিকার পশ্চিম দিকে, অস্ট্রেলিয়ার গ্রেট অস্ট্রেলিয়ার মরুভূমি অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে। তাহলে এই যে মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে এরা কিন্তু ওই যে আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত কম হয় বলেই মরুভূমিগুলো সৃষ্টি হতে পেরেছে। তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে কি হবে কোথায় কোন মরুভূমি আছে সেটা তোমরা উল্লেখ করে দিয়ে আসতে পারবে, এবং সেটা তোমাদের উত্তরের গুরুত্ব বাড়াবে। তোমরা কিন্তু উত্তরটা অনেক বেশি কম্প্যাক্ট ভাবে লিখে আসতে পারবে। যে টিচার খাতা দেখবে সে অনেকটাই ভেবে নেবে যে এই ছেলেটা শুধু বা মেয়েটা শুধুমাত্র যে বৈশিষ্ট্য জানে সেটা নয়, সে ডিটেল জানে যে কোন মহাদেশের কোন অংশে কোন মরুভূমি রয়েছে। তাহলে এটা তোমাদের গুরুত্বপূর্ণ অংশ, পরবর্তী সময় যদি কেউ জিওগ্রাফি নিয়ে পড়ো তাহলে তার কিন্তু লাগবে। তাহলে এইভাবে কিন্তু আয়নবায়ু মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি করে, মধ্যভাগে তৃণভূমি, পূর্ব দিকে সৃষ্টি করে বৃষ্টিপাত। তাহলে এতক্ষণ আমরা পড়লাম আয়নবায়ুর সংজ্ঞা, আয়নবায়ুর অবস্থান, আয়নবায়ুর দিক, তারপর আমরা কি পড়লাম আয়নবায়ুর অনেকগুলো বৈশিষ্ট্য। তাহলে তোমরা কিন্তু
সবগুলো বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবে। এবার আমি আমার মোটামুটি আইন বইটা পড়ানো শেষ হয়ে গেছে, মাধ্যমিক লেভেলে এর বেশি খুব একটা প্রয়োজন নেই। এর মধ্যে থেকে যদি মনে হয় কোনো একটি জায়গায় তোমাদের আবার মানে ক্লারিফিকেশনের প্রয়োজন আছে, সেই জায়গাটা বুঝতে পারছো না, তাহলে তোমরা কমেন্ট করবে। এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি কিন্তু তোমাদের কমেন্টের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্টে যদি উত্তর না দিতে পারি, আমি কিন্তু তার কমেন্ট নিয়ে পরবর্তী সময় একটা ডেডিকেটেড ক্লাসই করে দেবো। অতএব তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করো, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা অংশ ভালোভাবে বুঝিয়ে দেবো। আর জিওগ্রাফি বুঝিয়ে পড়তে হয়, কখনোই মুখস্থ করতে নেই। তোমরা ভালোভাবেই জানো সেটা মুখস্থ করে জিওগ্রাফি কিছু হয় না। চলো তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত ছিল। এর পরের টপিক আমি আবার পরের দিন কবে নিয়ে আসবো আমি তোমাদেরকে জানাবো। আজকে মতো ক্লাসটা এই পর্যন্ত রাখছি। তোমরা ভালোভাবে ক্লাস করো। নেক্সট উইকে তোমাদের পরীক্ষা রয়েছে, ভালোভাবে পরীক্ষা দাও। পরীক্ষার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।